নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে আমরা আক্সলেপিয়া হেলথ পডকাস্ট নতুনভাবে শুরু করছি। আমরা এই পডকাস্টে আপনাদের প্রিয় সেই সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যাদের সঙ্গে আপনারা অনেক দিন ধরে আমার ইন্টারভিউ দেখতে চাইছিলেন। আজকে আমরা আমাদের আলোচনায় পেয়ে গিয়েছি তেমনই একজন মানুষকে, যিনি খুব সহজে খুব অকপটে সিঙ্গল মাদারদের গল্প বলতে পারেন। ঠিক তেমনভাবেই কিন্তু মানুষের মন এবং একেবারে যারা ক্ষুদে সদস্যরা রয়েছে তারা কিভাবে নিজেদেরকে ভালো রাখবে সেই সমস্ত বিষয় নিয়ে অনায়াসে বলতে পারে। শুধু তাই নয়, যার এক একটা ভিডিও আপনাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে যায় এবং প্রচুর মানুষ, অগণিত তার ভক্তের সংখ্যা বলে বোঝানো যাবে না। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সাইকোলজিক্যাল কাউন্সিলর উপাসনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আক্সলেপিয়া হেলথে তোমাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, কেমন আছো? চলে যাচ্ছে, এই সময় যেরকম থাকা যায়। আসলে ওই যেটা বলে বড় সুখের সময় নয়, সময়টা তো খুব একটা ভালো না, এবং চারদিকে যুদ্ধ এবং নানান ধরনের সমস্যা চলছে। একদম তার মধ্যে যতটা ভালো থাকা যায় ওই আর কি চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা আমরা সবাই করছি প্রত্যেক দিন নানানভাবে। একটা কথা বলো, এই যে মনস্তাত্ত্বিক হওয়া এবং মনস্তত্ত্ববিদ নিয়ে পড়াশোনা করা, এই সমস্ত বিষয়টা তোমার কি ছোটবেলা থেকেই প্ল্যান ছিল যে সাইকোলজিস্ট হবে? খুব অদ্ভুত এরকম ব্যাপারটা যে ছোটবেলা থেকে আমার 11-12 পড়াশোনা কিন্তু পিওর সায়েন্স নিয়ে। আচ্ছা, এবার পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা হওয়ার, এবং শুধু পিওর সায়েন্স নিয়ে আমার ফিজিক্সে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, এবং অলমোস্ট আমার সমস্ত টিচাররা যারা আমায় পড়াতেন এবং আমার বন্ধুরা, ইট ওয়াজ শিওর যে আমি ফিজিক্সই পড়বো। ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এইচএসের পর আমি যে ছুটিটা পেলাম, ওই সময়টাতে আমি একটু পড়তামই সাইকোলজি বিষয়ক বই, মানুষের মন নিয়ে একটু পড়াশোনা। ওই সময়টায় এত বেশি ওই নিয়ে পড়লাম বিভিন্ন বিষয় নিয়ে, এবং এতটা বেশি আগ্রহ হলো, এবং সেই সময় আমি নাম করে বলতে পারি একটি মনের বিষয় নিয়ে একটি অনুষ্ঠানও হতো। সেখানে আমি বিশেষভাবে বলবো সাইকিয়াট্রিস্ট অমিত রঞ্জন বিশ্বাসের কথা। আমি যে খুব সেই সময় ডিরেক্টলি ওনার সাথে কথা হয়েছিল তেমন নয়, কিন্তু ওনার কথাবার্তা আমাকে ভীষণ ভীষণ অনুপ্রাণিত করে। আচ্ছা, এটা ভাবতে যে এটা নিয়েই পড়াশোনা করতে পারি, মানে ওই যে একটা ডিরেকশন পেয়ে গেলে তখনই তুমি। এবং তখন অ্যাবসলিউটলি সাডেনলি পিওর সায়েন্স থেকে আমি, এবং ওই যে যখন ফর্ম ফিল আপের পুরো সময়টা চলে যেরকম এখন চলছে, ওই সময়টায় আমি শুধু সাইকোলজিরই ফর্ম ফিল আপ করেছিলাম, এবং তখন এখনও বোধহয় তাই, কলকাতায় 5টা কলেজেই সাইকোলজি পড়ানো হতো। আমি 5টা কলেজেই ফর্ম ফিল আপ করেছিলাম, আচ্ছা, আর কোথাও করিনি। এবং সবাই বলছিল তোর পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যদি সাইকোলজি মাস্ট হয়, না পাস, পাবো, হয়ে যাবে। আমি যখন ঠিক করছি সাইকোলজি পড়বো তো সাইকোলজিই পড়বো। বাহ, এটা খুব ভালো কথা বললে। মানে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা প্রথম থেকে ছিল যে 5টা কলেজে ফর্ম ফিল আপ করছে, তার মানে হয়ে যাবে। চ্যালেঞ্জটা এখনো আছে, কিন্তু মানে ভালো 5টি, আর অনেকগুলো কলেজ, ভালো খারাপ ওভাবে বলা উচিত নয়, কিন্তু রিনাউন্ড 5টি কলেজেই এখনো সাইকোলজি আছে। আরও কিছু কলেজে আছে, কিন্তু খুব ভালো ডিপার্টমেন্ট, যেটা খুব রিলায়েবল, ডিপেন্ডেবল, যেখান থেকে পড়াশোনা করা উচিত, সেরকম 5টা কলেজই এখনো কলকাতা। আনফর্চুনেট দ্যাট ইজ, বাট জানি না, হয়তো ভবিষ্যতে আরো ভবিষ্যতে হয়তো আরো অনেক স্কোপ বাড়বে। আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি দীর্ঘদিন ধরে মানুষদের নিয়ে কাজ করছো, তোমার কি মনে হয় মানুষের ভেতরের যুদ্ধটা সব থেকে বেশি, না বাইরের সমাজের সঙ্গে যুদ্ধ করাটা সব থেকে বেশি? খুব ইন্টারেস্টিং মানে প্রশ্নটা করলে। এটা না প্যারালাল, এমন নয় যে বাইরের যুদ্ধ আর ভেতরের যুদ্ধটা আলাদা। বাইরের যুদ্ধটা চলে বলেই ভেতরের যুদ্ধটা চলতে থাকে। আচ্ছা, কিন্তু সমস্যাটা যেখানে হয়, অনেক সময় কি হয়, বাইরের যুদ্ধটা থেমে গেলেও আমাদের ভেতরের যুদ্ধটা থামে না, যেটাকে আমরা মনস্তত্ত্বের ভাষায় বলি একটা মেন্টাল মোমেন্টাম। মানে আমি যদি খুব স্ট্রাগলের মধ্যে থাকি, ডিপ্রেশনের মধ্যে থাকি, ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে যে খাঁচার পাখি খাঁচার মধ্যে কষ্ট পায়, কিন্তু জানলাটা খুলে দিলে সে ভয় পায়, বন্ধ না থাকলে বাঁচবো কি করে। অনেক সময় আমাদের জীবনে এটা হয় যে হয়তো স্ট্রাগলটা শেষ হয়ে গেছে, কষ্টের সময়টা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মাথা সেটাতে অ্যাকাস্টমড হয়নি, আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি, বিকজ আই এম ইউজড টু সাফারিং। এবং মানুষের মনও কিন্তু একদম, মানে যেরকম
ধরুন ইফ ইউ ডু রাইট এক্সারসাইজ, ঠিক ঠিক এক্সারসাইজ করলে যেরকম বডির একটা শেপ হয়, মনকেও আপনি দীর্ঘ 20-30 বছর ধরে যেভাবে ট্রেন করবেন, মনও সেভাবেই ভাবতে শিখবে। একদম। এবার আমি 20 বছর ধরে স্ট্রাগল করেছি, তারপরে যদি স্ট্রাগলটা শেষ হয়ে যায়, হ্যাঁ। আমার মাথার স্ট্রাগল করার হ্যাবিটটা শেষ হয় না। আচ্ছা, মাই ব্রেন ইজ কনফিগার্ড টু সাফার। মানে আমরা সেটা মনের মধ্যে রেখেই দিচ্ছি। দ্যাট ইজ ওয়াই চাইল্ডহুড ট্রমা থেকে কেন যায়। ইউ আর নট লিভিং উইথ ইউর পেরেন্টস। হ্যাঁ, তুমি চলে গেছো ইউএসএ তে, এখনো ভাবছো মা কেন ওরম করে কথা বলেছিল, কেন? দ্য পার্সন ইজ নট দেয়ার এনিমোর। আচ্ছা, এই যে চাইল্ডহুড ট্রমার কথাটা বললে, তো এই চাইল্ডহুড ট্রমা এটা ভবিষ্যতে তুমি বলছো থেকে যায়, তো সেই জায়গা থেকে অনেক বাচ্চাদের তো এমন অনেক অভিজ্ঞতা থাকে ছোটবেলায়, সেটা কোনো গুড টাচ ব্যাড টাচের অভিজ্ঞতা হতে পারে, বা আজকের দিনে দাঁড়িয়ে বহু বাচ্চাদের হয়তো বাবা মা বকছে, তো সেই জায়গাটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। আমি একটা কথা বলবো যে আমার সময় অন্তত, বা আমার মনে হয় আমাদের জেনারেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বাবা মারা বকাবকি করতো, কিন্তু আমার অন্তত ব্যক্তিগতভাবে সেটা যে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এমনটা নয়। বা আমাদের সময় দাঁড়িয়ে গুড টাচ ব্যাড টাচ এই বিষয়টা অতটাও আলাদাভাবে ডিফাইন করা হতো না। আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে এত চর্চা কেন? বেশ, বাবা মায়ের বকা এবং গুড টাচ ব্যাড টাচ দুটো আলাদা আলাদা করে বলি। হ্যাঁ, একদম। বাবা মায়ের বকা এবং এই বকাটা যে কখন বকার থেকে অ্যাবিউজ হয়ে যায়, এর মধ্যে একটা থিন লাইন আছে। এবং আচ্ছা, বাবা মায়ের বকাটা তো খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চাকে শেপ করার জন্য, কিন্তু যদি আমি কনস্ট্যান্টলি ক্রিটিসাইজ করতে থাকি, যদি আমি কনস্ট্যান্টলি তাকে আই লুক ডাউন আপন হিম, বা আমি আমার উপরেই ওভার ডিপেন্ডেন্ট করে ফেলছি, আমি কন্টিনিউয়াসলি বলছি তুই ওটা পারিস না, তুই সেটা পারিস না, বা আমি সাইলেন্ট ট্রিটমেন্ট করছি, এই বাচ্চাটা যখন ভবিষ্যতে অফিসে যাবে, কাজ করতে যাবে, তখন সে একটু কিছু হলে অ্যাবিউজে ভয় পাবে, এবং সবচেয়ে যেটা হবে সে অ্যাপ্রোচ করতে ভয় পাবে। তার ফিয়ার অফ রিজেকশন তৈরি হবে, যে আমি কিছু বলতে গেলেই যদি আমাকে ওরকম করে বলে, কারণ আমি তো এই ট্রিটমেন্টটা পেয়ে বড় হয়েছি। সো বাবা মায়েদের ক্ষেত্রে যেটা হয়, ভালো চাইতে চাইতেই মাঝে মাঝে খারাপ হয়ে যায়, আনফর্চুনেট। এবং বাবা মায়ের তারাও যে সবসময় ইন্টেনশনালি করছে একেবারেই নয়, একেবারেই নয়। কেউই খুব, মানে আমি এখানে কাউকে ইভিল ফর্ম করছি না, কেউই ইন্টেনশনালি কিছু করছে না, তাদেরও অনেক আনরিজলভড ইস্যুস রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সেখান থেকেই ব্যবহারটা করছেন, যেটা করছেন। কখনো ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছেন, কখনো নিজের কষ্টগুলো চাপিয়ে দিচ্ছেন, কিন্তু কখনো কখনো এইটাই কিছুক্ষণ কথা বললে, মানে খুব অদ্ভুত লাগে, 30 years of unresolved things melt down in not maybe 1 hour but a few of 1 hour sessions. It happens. মানুষের ওই একটা উইন্ডো লাগে, একটা উইন্ডো লাগে যেখানে আই ক্যান বি আন্ডারস্টুড। হ্যাঁ, একদম। এবং আমার মনে হয় অন্তত বা আমার সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকলে পরিবেশটা সব সময় না, এটা আমি ম্যান্ডেটরি বলবো না যে বন্ধুত্ব থাকতেই হবে, সবাইকার সাথে সবার বন্ধুত্ব হয় না, অন্তত পিসফুল সম্পর্ক থাকে। হ্যাঁ, একদমই তাই। বন্ধুত্ব ডিপেন্ড করে, যদি তার পার্সোনালিটি সেরকম হয়, বন্ধু হওয়ার মতো পার্সোনালিটি হয়, তাহলে হবে। কিন্তু জোর করে বাবা মাকে সবার বন্ধু হতে হবে তার কোনো মানে। আচ্ছা, বন্ধু না হলেও চলবে, কিন্তু থ্রেট না হয়ে যায়। একদম। বন্ধু হওয়াটা তো বোনাস, হলে তো খুব ভালো, খুব ভালো। কিছু ক্ষেত্রে আবার উল্টো হয়, বাবা মা প্রচন্ড ওভার ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেন, তাতেও বাচ্চাদের অনেক সময় সমস্যা। তো এইটা, এই বন্ধু হওয়ার চেষ্টার ভেতরে আমি যাব না, এটা একটু একটু কমপ্লিকেটেড, কিন্তু অন্তত আমি যেন থ্রেট না হয়ে যায় আমার বাচ্চার, এইটা ইজ সামথিং নিডস টু বি কনসিডার্ড। একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকাল একটা কথা খুব মানে উঠে আসছে, সেটা হচ্ছে গুড প্যারেন্টিং। তো এটার সঙ্গে এই যে একটু আগে জিজ্ঞেস করছিলাম তোমাকে, গুড টাচ ব্যাড টাচ এটাও তো ইনভলভড। গুড টাচ ব্যাড টাচের বিষয়টা এটা একটু বলবো, এটার সম্বন্ধে অ্যাওয়ারনেস যে ছিল না, এটা খারাপ। মানে গুড টাচ ব্যাড টাচ, আই নো মেনি উইমেন যারা জীবনে কোনো দিন বিয়ে করতে পারেননি, বা বিয়ে করেও ফিজিক্যাল রিলেশনশিপে যেতে পারেননি, কেননা ওই একটা কোনো ব্যাড টাচের ট্রমা এখনো রয়ে গেছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। নিজের প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো অবধি সব ঠিক ছিল, যেদিন কাছে আসার একটা পরিস্থিতি তৈরি হলো সে শ্রিঙ্ক করে গেল,
কেননা ওই একটা ব্যাড টাচের ট্রমা তার ভেতর থেকে যায়নি, কারণ সেটা এমন ডেলিকেট একটা বয়সে হয়েছে, সেটা রয়ে গেছে। সো এবার গুড টাচ ব্যাড টাচের অ্যাওয়ারনেস আগে সত্যিই ছিল না, আজকে থেকেও যে বিরাট উপকার হয়েছে তা নয় আনফর্চুনেটলি। এখনও আমি বহু জায়গায় শুনি, আমি একটা বাচ্চা এসে হয়তো আমাকে বলেছে যে আমি মাকে বলেছি আমার টিউশন টিচার আমায় ব্যাড টাচ করে, মা শোনেনি, মা বলেছে ও কিছু হবে না, তুমি ভুল বুঝছো। এখানেই সমস্যাটা প্রথমেই তৈরি হচ্ছে। তো অ্যাওয়ারনেসটা যে আদৌ কতটা হয়েছে, তবে হ্যাঁ আগের থেকে বেশি হয়েছে, মানুষ এটা নিয়ে কথা বলছে, দ্যাট ইজ এক্সট্রিমলি মানে অ্যাপ্রিসিয়েবল। দেখা যাক ভবিষ্যতে হয়তো গুড ডেজ আর ওয়েটিং। একদম। এবার একটা কথা একটুখানি বলো, যে এই যে তুমি কাজ করছো বা এতদিন ধরে কাজ চলছে, তো তোমার কি মনে হয় যে মানুষের কোন অনুভূতিটা সবসময় প্রকাশ করতে চায় না? সেটা রাগ হতে পারে বা দুঃখ হতে পারে, বা সব জায়গায় অনেকের মনে হয় যে আমি খুব বেশি আনন্দ করে ফেলছি, তারপর হয়তো একটা নেগেটিভ কিছু হলো, আমি হয়তো সেটার সঙ্গে কোপ আপ করতে পারবো না। তো কি মনে হয় তোমার এটা? দারুণ দারুণ সুন্দর বললে। এটা না এরকম কোনো পার্টিকুলার একটা অনুভূতি নেই যেটা মানুষ প্রকাশ করতে চায় না, এটা ভীষণভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা। আমি উদাহরণ দিয়ে বলি, এটা খুব ইন্টারেস্টিং। একজন মহিলা ধরুন তার পার্টনারকে নিয়ে সমস্যা আছে, হ্যাঁ। সে একটা সেশনে এসে প্রথমে এটা দিয়ে শুরু করে যে তার পার্টনারকে নিয়ে তার সমস্যা আছে, কি সমস্যা আছে, এত সমস্যা আছে, এত কমপ্লেন আছে। ইট ইজ ডিপেন্ডেন্ট অন মাই ক্লিনিক্যাল প্র্যাকটিসেস। যে যেটা হয়, পুরুষেরা যখন আসেন তারা প্রথমে অনেক কথা বলেন, ওয়ার্ক স্ট্রেস, বন্ধুদের সমস্যা, অনেক কিছু বলার পরে যখন তাদের ট্রাস্টটা তৈরি হয় তখন গিয়ে বলেন আসলে আমার পার্টনারের সাথেও একটু সমস্যা আসে, এবং যখন সেটা নিয়ে বলতে শুরু করেন তখন বোঝা যায় ওইটাই আসল সমস্যা। আচ্ছা। কিন্তু ওখানে যেতে এতটা সময় লাগে। হ্যাঁ। এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে মেয়েরা যত সহজে নিজের হাজব্যান্ডকে দোষারোপ করতে পারে, পুরুষদের একটু সময় লাগে, তারা একটু ট্রাস্ট গেইন করে তারপরে আসল ট্রমাটার কথা বলে। এরকমও হয় অনেক সময় মানুষ সেশনে আসে এবং প্রথম কিছুক্ষণ শুধু তাদের ট্রাস্ট গেইন করতেই সময় লাগে, তারা অনেক কিছু বলেন যেগুলো খুব মিনিমাল ইনসিডেন্টস, অফিসে এটা হয়েছে, এবং আমি বুঝতে পারছি দিস ইজ নট দ্য রিয়েল রিজন, বাট আই গো উইথ ইট, উইথ দ্য ফ্লো। হয়তো সেশনের শেষের দিকে বললেন যে আসলে আমার মায়ের সাথে এই সমস্যাটা আছে, এবং বোঝা গেল এই আগেরটা যেটা চলছিল ওটা ট্রাস্ট বিল্ডিং একটা জমি মানুষের লাগে, আসল ক্ষতটাকে একজন স্ট্রেঞ্জার। এবং আমি সত্যি বলছি, আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, প্রত্যেকে যারা সত্যি নিজের জীবনের এত দিনের ট্রমা, এত বছরের সব থেকে গোপন কথাটুকু ওভার আ টেবল সে ক্যান শেয়ার উইথ আ স্ট্রেঞ্জার, এবং আমাকে এই যোগ্য যারা মনে করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে এটা খুব বড় একটা ভাগ্যের বিষয়। এটা আমি যেটা সবসময় বলি যে আমরা এই প্রফেশনে যারা আছি আমরা সবসময় ব্যক্তিত্বের আড়ালের ব্যক্তিকে দেখতে পাই। আমরা তো সবসময় একটা ইমেজ দিয়ে নিজেদের ঢেকে রাখি, আমাদের সামনে এসে মানুষ ওইটা একদম সরিয়ে দেয়, দে বিকাম দ্য পার্সন দে আর, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। মানে মানুষের ওপরের যে মানুষ তার থেকেও ভিতরের যে মানুষ, সেটা করতেই তারা আসেন। হ্যাঁ। এবং মানুষ সবসময় কমপ্লেন করে তো মানুষ এত ফেক, মানুষ এত, এইটা আমরা করতে পারবো না, কারণ আমাদের সামনে আমরা আসল সত্য মানুষটাকে দেখতে পাচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ সো বিউটিফুল। এবং প্রত্যেকের ভেতরে যে কি অসাধারণ একজন মানুষ আছেন, সে হয়তো একটু ভালোবাসাই চায়, একটু আমাকে কেউ বুঝুকটুকুই চায়, এবং সেটা বোঝার মানুষের সংখ্যা কমে যাচ্ছে একেবারে। আচ্ছা, এই বোঝার মানুষের সংখ্যা কমে যাওয়া এটার, এবং একই সঙ্গে মানুষ আমাকে বুঝছে না, আমার পাশে কেউ থাকছে না, এই থেকে একটা স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি হওয়া, এটার জন্য তোমার কি মনে হয় যে কোনোভাবে কি সোশ্যাল মিডিয়া দায়ী? সোশ্যাল মিডিয়া দায়ী, তবে সোশ্যাল মিডিয়াই শুধু দায়ী নয়। হ্যাঁ, আমার কোথাও একটা মনে হয় যে নিউক্লিয়ার ফ্যামিলিতে তো যারা বড় হচ্ছে একটা জেনারেশন, আমাদের মা বাবাদের কথা তার আগে আমরা সবসময় দেখেছি তাদের ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে ম্যাক্সিমামই দেখা যায় বড় হয়েছে। আরেকটা সমস্যা কি হয় বলতো, আমাদের বাবা মায়েরা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে,
কিন্তু বাবা মায়েরা সন্তানের সাইকিটা বুঝতে পারছে না, সন্তান বাবা মায়ের সাইকিটা বুঝতে হ্যাঁ, পারছে না। জেনারেশন গ্যাপ অ্যান্ড বড় হওয়ার একটা গ্যাপ রয়েছে। বাবা মা যিনি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন, তার ভ্যালিউস, তার দৈনন্দিকতা, তার একাকিত্ব সবটা অন্যরকম। ইজি আমি বলছি না, আমি শুধু বলছি অন্যরকম। আর যে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে, তার কিন্তু একা থাকা, একা সবটা ম্যানেজ করা, কনফাইড করার মানুষ কম থাকা, তার এই কমপ্লিকেশনগুলো অন্যরকম। কিন্তু যেহেতু দুজন দুটো জেনারেশন থেকে বিলং করেন, দুটো রকমের বড় হওয়া থেকে বিলং করে, কেউ কারোর সমস্যাটা বুঝছে না। ছোটরা বুঝছে না বাবা মা কেন এটা বলছে, বাবা মা বুঝছে না তোর এতে এত অসুবিধা কেন হচ্ছে, আমরা তো এভাবেই বড় হয়েছি। একদমই তাই। এবং এই জিনিসটা সব ক্ষেত্রেই হচ্ছে, মানে যে কোনো বাচ্চা যখন বিশেষ করে 11-12 ফেজটায় তারা কি নিয়ে পড়তে চায়, কিভাবে কেরিয়ার তৈরি করতে চায়, এবং বহু ক্ষেত্রে আমার তো অন্তত ব্যক্তিগতভাবে দেখা যে আজও দাঁড়িয়ে বহু মেয়েকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া। একদম একদম, এটা খুব ইন্টারেস্টিং, এটা বলি। হ্যাঁ, এবং এই বিষয়ে আমি একটা কথা বলবো যে আমি তোমার কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল, মেয়েদের এই শ্বশুর বাড়ি যাওয়া, মানে এবং সেখানে তুমি যে কথাটা বলেছিলে যে আমরা এই যে দুর্গা মাকে যেভাবে দেখি সেটা সম্পর্কেও তো একটা মিথ বা মিসকনসেপশন রয়ে গেছে আমাদের কাছে। তো এই শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারটা নিয়ে কি বলবে বলো তো? প্রথমে বলি যে মেয়েদের এখনো বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়, এটা খুব ইন্টারেস্টিং। মেয়েদের এখন এই সময় দাঁড়িয়ে, একটা সময় মেয়েদের ক্রাইসিস ছিল, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, বেশ আজকে কাজ করতে দেওয়া হচ্ছে। আজকের ক্রাইসিসটা এরকম, একটি মেয়েকে ছোট থেকে প্রচণ্ড কন্ট্রোলড এনভায়রনমেন্টে বড় করা হচ্ছে, এখানে যাবে না সেখানে যাবে না, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে, জীবনে চাকরি করতে হবে, ঠিক করে দাঁড়াতে হবে। সে সব কিছু মেনে টেনে সব কিছু করে এখন একটা চাকরি সে করছে, সে ভালোভাবে এস্টাবলিশড। এইবার শুরু হয়েছে বিয়ে করে ফেলা। হ্যাঁ, সব সমস্যার একটাই সমাধান। কখন? হ্যাঁ, সে বাঁচবেটা কবে? সে কেন বাঁচলো? মানে সে কি এটা করতেই সে ছোট থেকে বাবা মায়ের রেস্ট্রিকশনে বড় হলো যে একদিন যেদিন দাঁড়াবো জীবনে, কিছু একটা করব নিজের মতো, যেদিন সে দাঁড়ালো সেই দিন থেকে শুরু হয়ে গেল এবার বিয়ে করে ফেল। হ্যাঁ, তাহলে সে বাঁচবে কবে? বিয়ে করে ফেল, এবং সমস্ত সমস্যার সমাধান আজও মনে করা হয় বিয়েতেই লুকিয়ে রয়েছে। এবং বিয়ের জায়গাটা না কিচ্ছু বদলায়নি, আনফর্চুনেট। কিছু সেন্সিবল, আমি বলবো না, কিছু সেন্সিবল পুরুষরা রয়েছেন যারা সত্যি হ্যান্ডেল করছেন এবং অন্যভাবে দেখছেন। আমি জেন্ডার বায়াসে যাচ্ছি না যে পুরুষের দোষ মহিলার দোষ, মহিলাদের যেভাবে দেখা হয় তাও পাশাপাশি পুরুষদের মধ্যেও কিন্তু একই বিয়ে নিয়ে ভীতি তৈরি হচ্ছে, এবং সমস্যা কিন্তু তাদের মধ্যেও থেকে যাচ্ছে। দুটোই হচ্ছে। এবং মহিলাদের ক্ষেত্রেও আমি বলবো, যারা এস্টাবলিশড জীবনে কিন্তু বিয়ে করেননি, তারা যে বিরাট খুশি আছেন তাও কিন্তু নয়। তাদের মধ্যেও দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, আহা যদি কেউ থাকতোটা রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা দুজনেরই রয়েছে, কিন্তু ভরসাটা নেই যে আহা যদি থাকতোটাও ভাবছি, আবার বিয়ে করার সাহসটাও পাচ্ছি না। এইটার মধ্যে এই পুরো জেনারেশনটা কনফ্লিক্টেড। কেন এটা হচ্ছে বলে তোমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে? এটা তো আজকের দিনে দাঁড়িয়ে এই সংখ্যাটাই তো বাড়ছে। না দেখো, তার কারণ এখন তো অনেক কিছুই বাড়ছে। মানে প্রথমত এটা বোঝা খুব ইম্পর্টেন্ট দ্যাট ম্যারেজ ইজ আ চয়েস। এটা ইউ আর নট বর্ন উইথ দ্য ভার্ডিক্ট যে বিয়ে জীবনে করতেই হবে। ম্যারেজ ইজ আ সোশ্যাল চয়েস দ্যাট ইউ মেক অ্যাট আ পয়েন্ট ইন ইউর লাইফ, ইউ মে নট। আমরা এমনভাবে দেখি যে এইটা তারপরে বিয়ের পরে তুমি সন্তান ধারণ করবে। আরে নাই করতে পারি, আমি কিছুই নাই করতে পারি, আমাকে এটা বুঝতে হবে আই হ্যাভ চয়েস টু নট ডু দ্যাট। দের ইজ নো কম্পালশন, দের ইজ নো অবলাইগেশন। এবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে এখন, মানে খুব ইম্পর্টেন্ট, মানুষ তো এখন ফোমোর জন্য অনেক কিছু করছে, বিয়ে সন্তান দুটোই সবাই করছে, আমিও করি। আর কোনো ক্ল্যারিটি নেই যে আমি কেন এটা চাই। এবং সব থেকে সমস্যা হচ্ছে সন্তান হওয়ার পর, তখন সে ক্যারিয়ার, সংসার, সন্তান, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি কিচ্ছু ম্যানেজ করতে পারছে না, পারছে না। এবং তুমি যে ফোমোর কথা বলছো, ফোমোর পাশাপাশি তো ফ্যামিলির প্রেশারও রয়েছে। ফ্যামিলি প্রেশার না থাকলেও যে আমি বহু মানুষকে এটা বলতেও শুনেছি, আমার ফ্যামিলি আমার প্রেশারই দেয় না, আমার ফ্যামিলিতে একটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত আমার বিয়ের প্রতি। দুটোই রয়েছে। সো মানুষ ভেতরে
আমি কি চাইটা আমি যতক্ষণ না বুঝবো, আমি যতক্ষণ সমাজকে, আমার পরিবারকে এই সুযোগটা দেব টু শেপ হোয়াট আই এম থিঙ্কিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই রিয়েলি ওয়ান্ট, আমি কখনো শান্তি পাবো না। এই জন্যেই দরকার হয় কোথাও একটা গিয়ে আমরাও সাহায্য করি যে নিজের ভেতরটাকে জানো। বন্ধুরা বিয়ে করছে বলে বিয়ে করতে চাইছি না, আমি চাইছি একটা কম্প্যানিয়ন। যদি চাই একজন কম্প্যানিয়ন, তার রিয়ালিটিটা কি? আমি সবসময় বলি যে অনেকে খুব ফ্যান্টাসির মতন করে বিয়ে বিষয়টা ভাবে, একসাথে রান্না করব, একসাথে গান শুনবো। আমি বলি এরকম হয় না। বিয়ের রিয়ালিটি হচ্ছে দুজনে অফিস থেকে ফিরবে, দুজনে পাশাপাশি বসে ফোন স্ক্রল করবে, দুজনে খেয়ে ঘুমিয়ে পড়বে চুপচাপ। এইটাতে যদি কমফোর্টেবল হও বিয়ে করো। এটা তুমি যেহেতু বলছিলে সোশ্যাল মিডিয়ার কথা, আমার এরকম একটি লেখাও রয়েছে যে ডোন্ট গো ফর দ্য ফ্যান্টাসি অফ ম্যারেজ, গো ফর দ্য রিয়ালিটি অফ ম্যারেজ। ডোন্ট গো ফর দ্য ফ্যান্টাসি অফ মাদারহুড, গো ফর দ্য রিয়ালিটি অফ মাদারহুড। কুচুর পুচুর ফেজটা কিন্তু 3 বছর থাকে, তারপর স্কুলে পাঠাতে হয়, তারপর রেসপন্সিবিলিটি। ইফ ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি, গো বিহাইন্ড ফর দ্য কিউটনেস। ডোন্ট গো ফর জাস্ট কিউটনেস অ্যান্ড ফেল অ্যাট রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওইখানে তো একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। এবং আমার অন্তত ব্যক্তিগতভাবে এখনো অবধি মনে হয় এই ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে মহিলাদেরকে সমস্ত বেশি রেসপন্সিবিলিটি নিতে হয় এবং মহিলাদেরকে এক্সট্রিমভাবে প্রেশারাইজ করা হয়। একদম, সেটা তো রয়েছে। এবং কেউ সন্তান চায় বা চায় না সেটা তো তার নিজস্ব চয়েস হওয়া উচিত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি সেটা হচ্ছে? এবং মেয়েদের এই যে এখন দেখবে একটা কথা খুব উঠছে, এবং একজন কমেডিয়ানের একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল যে আই এম উইক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, আই এম নট স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এনিমোর। এই স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এটা মানে একটা ট্রেন্ডের টার্মসের মতো। কি হয়েছে, মেয়েরা শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তার জীবন বদলায়নি। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা না মেয়েদের একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি হয়ে গেছে। তার জীবনের কোনো সুরাহা খুব একটা হয়নি। তাকে এক দায়িত্ব নিতে হচ্ছে, তাকে এক সামাজিক প্রেশার নিতে হচ্ছে, তাকে এক মা বাবার প্রেশার নিতে হচ্ছে, এক শ্বশুরবাড়ির প্রেশার নিতে হচ্ছে, তার সাথে অফিসের প্রেশারও নিতে হচ্ছে। হ্যাঁ, প্রেশারটা পাল্টাচ্ছে না, প্রেশারটা একই রয়েছে, শুধু আমি বাড়ছে। অফিসটাও প্লাস করি, এই প্লাসটা যে জীবনে হয়েছে তাতে কিছু মাইনাস হয়নি, অ্যাডিশনই শুধু হয়েছে। তো অবভিয়াসলি মেয়েদের এখন মনে হচ্ছে যে আমার যদি সবই করতে হয় তাহলে থাক, একটা কিছু বাদ দিই। কেউ বিয়েটা বাদ দিচ্ছে, কেউ ক্যারিয়ারটা বাদ দিচ্ছে, ডিপেন্ডস। আচ্ছা, একটা কথা বলো, যে এই যে মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে সন্তানের জন্য প্রেশারাইজ করা হয় যে বাচ্চা কবে নিবি, বাচ্চা কবে নিবি, বিয়ে হয়ে যাচ্ছে তার পরের দিন একটা বাচ্চার জন্য প্রেশারাইজ করা। এবং কোনো মহিলা যদি না নিতে চান সন্তান, তাহলে তার সঙ্গে তার পার্টনারের একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা শ্বশুরবাড়ির সঙ্গে তো একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? শুধু শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি। হ্যাঁ, এবার মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা আসলে এই জায়গাতেই দাঁড়ায়, সেটা হচ্ছে যে ঠিক বিয়ের পরে ছেলেটিকে হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি কোনো জেনারেলাইজড করছি না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমরা এখানে বেশিরভাগ নিয়ে কথা বলবো, ডেফিনেটলি এক্সেপশনস আর দেয়ার, যে মেয়েটির প্রতি প্রেশার ছেলের বাড়ির লোকও ক্রিয়েট করছে, মেয়ের বাড়ির লোকও ক্রিয়েট করছে, মাঝখানে মেয়েটাই ফেঁসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি সন্তান চায় তবু সন্তান ধারণ করতে পারছে না, মেবি সাম ক্লিনিক্যাল ইস্যু, ফিজিওলজিক্যাল ইস্যু, ছেলেটির যদি সমস্যা থাকে, মেয়ের বাড়ির লোক ইভেন ফোর্স করে যে ক্রিয়েট দ্য ন্যারেটিভ যে সমস্যাটা মেয়েরই। ইট ইজ সামহাউ ইজিয়ার টু সে যে মহিলার সমস্যা আছে, হ্যাঁ, সন্তান হচ্ছে না মানে মহিলাটির সমস্যা, even though it is the man's problem and everybody knows it's the man's problem, তবু ন্যারেটিভটা সাজানো হয় যে এটা মহিলার প্রবলেম, অ্যাজ ইফ এইটা সোশ্যালি অ্যাকসেপ্টেড বেশি। এবং একই সঙ্গে আরেকটা কথা বলা হয় যে এখন সন্তান হলে ভবিষ্যতে কে দেখবে, এটা তো একটা খুব ভয়ঙ্কর বিষয়। এইটা তো আমি বুঝতেই পারি না, যাদের সন্তান আছে তারা একটু বলুন যে আপনাদের কে দেখছে, কে দেখছে তাদের। এটা আমি তো এই জায়গা থেকে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে একাকিত্ব। অনেকের যাদের সন্তান নেই তারা হয়তো অনেক সময় নিজেরাও ভাবতে থাকেন যে ভবিষ্যতে একা হয়ে যাওয়ার বিষয়। এই একাকিত্ব আর আমি একা থাকছি, আমার একা থাকতে ভালো লাগে, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে কোনো, নাকি দুটো একই জিনিস? না না, অ্যাবসলিউটলি সে তো আছে, যেটা আমরা সবসময় বলি লোনলিনেস অ্যান্ড সলিটিউড। দেখো,
আমরা না সব সময় খুব এক্সট্রিম ভাবি, হয় আমি একা থাকবো, নয় আমি লোকজন নিয়ে থাকবো। কেন দুটোই থাকতে পারবো না? একা থাকলে যে তুমি মানে বন্ধু বান্ধবের সাথে থাকতে পারবে না, বেরোতে পারবে না, তা তো নয়। আবার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছে মানে যে একা খুব খারাপ থাকতে হবে সেটাও নয়। আমার বক্তব্য হচ্ছে বন্ধু বান্ধবের সাথে যখন মানুষ আছে, সমাজ আছে, আমি তো ভালো আছি, তাতে সমস্যা নেই। তা বলে একা থাকলে যে খুব মিজারেবল হয়ে বসে থাকবো, আহারে আমি একা আছি, এইটা সমস্যা। একা থাকার সাথে একটা দুঃখের অদ্ভুত অ্যাসোসিয়েশন করে দেওয়া হয়েছে জোর করে। কিন্তু একা থাকা মানেই যে সেটা দারুণ দুঃখের বিষয় তা নয়, এইটা আমার বক্তব্য। কেউ তো নিজের চয়েসেও একা থাকতেই পারে, একা থাকতে 100 বার পারে, এবং সেটা যদি কেউ সাকসেসফুলি পারে তার তো আর জীবনে ভয় পাওয়ার নেই কাউকে। হ্যাঁ। আচ্ছা, একটা আবার কথা বলো, কাজের বিষয় নিয়ে আসি। তো এই যে তোমার সংগঠন এতদিন ধরে কাজ করছে, তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কোন সমস্যাটা সব থেকে বেশি সোসাইটিতে, এবং কোন সমস্যাটা নিয়ে মানে মানুষজন তোমার কাছে আসছে? 3টে সমস্যার কথা এক্ষেত্রে বলতে পারি। একাকিত্ব সব থেকে বেশি, সব থেকে বেশি সমস্যা, এবং সেটা বয়স্কদের কি না, সমস্ত বয়সে, সমস্ত বয়সে। বয়স্কদের বিষয়টা আসছি একটু পরে, কিন্তু একাকিত্ব নিয়ে মেইনলি মধ্যবয়স্ক, মানে আমি বলবো মিড লাইফ ক্রাইসিস। আসলে বয়স, একাকিত্ব নিয়ে সমস্যা না সবার। মানে আমি বলছি একটি মেয়ে বাইরে পড়তে গেছে, হ্যাঁ, সেও একা রয়েছে, তারও একাকিত্ব নিয়ে সমস্যা হচ্ছে। তো এইটা মানে এই একাকিত্বের রেঞ্জটা মানে 18 থেকে 68 সবাইকার সমস্যাটা রয়েছে একাকিত্বে। এবার আরেকটা সমস্যা ডেফিনেটলি ভেরি মাচ কনফ্লিক্টেড নাও, ম্যারেজ রিলেটেড যে বিভিন্ন ইস্যুস, যেরকম কখনো মানসিকতা মিলছে না, কখনো আইডিওলজি মিলছে না, এরকম সমস্যা, এগুলো তো ডেফিনেটলি এখন খুবই প্রিডমিনেন্ট। কিন্তু এখন যেটা তার সাথে বেশি তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে এখন আমরা চিটিংয়ের নানান নাম দিয়েছি, মাইক্রো চিটিং, ম্যাক্রো চিটিং, মিনি চিটিং, এইগুলো এখন খুব ইজি অ্যান্ড কমন হয়ে গেছে। মানে জেনজির যে বিভিন্ন টার্মগুলো রয়েছে, সমস্যাটা হচ্ছে এই যে বিভিন্ন গ্যাস লাইটিং এর টেন্ডেন্সি তৈরি হওয়া, যেখানে আমি বলছি আরে ও তো আমার বন্ধু, আমি তো কিছুই করিনি, ও তো আমার কালিগ, আমি তো কিছুই করিনি। পার্টনারের মনে হচ্ছে যে না, ইট ইজ আই এম নট কমফোর্টেবল উইথ ইট। এবার কোনটা অ্যাকচুয়ালি কমফর্ট কার জন্য, এই জায়গাটা ডিফাইন্ড হচ্ছে না। হয়তো সত্যি ও তার কালিগ বা বন্ধুই, বা নয়, যে কোনো একটা হতে পারে। এবং এটার তো কোনো বাইবেল নেই, এটা তো দুজন মানুষের কমফর্টের উপরে। একদমই তাই। কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, তুই তোর বেস্ট ফ্রেন্ডের সাথে সারা রাত গল্প কর থেকে যা, কিচ্ছু আসে যায় না। কারোর তুই সিনেমা দেখতে গেছিস, তুই কফি খেয়েছিস, তাতেও সমস্যা। এর তো কোনো ডিফাইন্ড কোনো ইয়ে নেই যে এটা ঠিক ওটা ভুল। আমার জন্য কি ঠিক, আমার জন্য কি ভুল, আমার পার্টনারের কিসের সমস্যা হয়, আমার পার্টনারের কিসের সমস্যা হয় না, এই 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 মাঝখানে পৌঁছানোটা খুব মুশকিল আজকের দিনে হয়ে যাচ্ছে। তো এইটা আরেকটা সমস্যার জায়গা যেটা খুব প্রিডমিনেন্ট। আরেকটা সমস্যার জায়গা বলবো যেটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, 13+ কোনো বাচ্চা যদি আসে, ডেফিনেটলি আমি জানি একটা প্রবলেম তারা থাকবেই, দ্যাট ইজ ফোন অ্যাডিকশন। মানে থাকবেই, এটা আমি জেনে বসি যে 13+ to 25 আমি বলবো আসছে মানে তার বাবা মা একটা কথা তো বলবেই যে সারাদিন ফোন নিয়ে বসে থাকে, রাত করে ঘুমোতে যায়, কি করে সারা রাত আমি জানি না। মানে একজনও নেই যেটা এটা নিয়ে আসেনি। এটা আমি জানি যে এইটা প্লাস কিছু থাকবে, মানে এটাই কমন ব্যাপারের মধ্যে হয়ে গিয়েছে। মানে তার সাথে তার সোশ্যাল অ্যাংজাইটি থাকতে পারে, তার আরো অনেক সমস্যা থাকতে পারে, এটা তো থাকবেই। এরকম একটা, এই যে তুমি বিয়ের কথাটা বললে এবং পার্টনার রিলেটেড বিষয়টা বললে, একটা কথা একটুখানি বলবো যে এরকম তো অনেক ক্ষেত্রে আজকাল আমরা দেখছি, ধরো পার্টনারের সঙ্গে মোটামুটি 5-7 বছরের রিলেশনশিপ, যখন তারা রিলেশনশিপে ছিল খুব ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, যেই বিয়েটা হলো 6 মাস 1 বছর আর থাকতে পারছে না, তখন না ছেলেটি বেরিয়ে আসতে পারছে, না মেয়েটি বেরিয়ে আসতে পারছে, না পারিবারিক কারণে তাদেরকে হয়তো অনেক সময় জোর করে একই জায়গায় থাকতে দিতে হচ্ছে, এবং বা আরও একটা সমস্যা, হয়তো ছেলেটি বেরিয়ে গেল, মেয়েটি ননস্টপ ছেলেটিকে মানে চেস করছে, বা হয়তো মেয়েটা বেরিয়ে যেতে চাইছে, ছেলেটা কিছুতেই ছাড়ছে না। এই যে একটা জটিলতা, এইটা থেকে বেরিয়ে আসার কি উপায়?
বেরিয়ে আসার তো একটা কোনো জেনেরিক উপায় নেই, মানে যেটা আমি সবসময় বলি যে ক্রোসিন খেলে আপনারও জ্বর কমবে আমারও জ্বর কমবে, কিন্তু মানসিক জায়গাটায় একই জিনিস আমাকে কেউ বললে আমার মনে হবে বাহ দারুণ বললো তো, তোমাকে বললে তোমার মনে হবে দূর এরম হয় নাকি। তো এটা ভীষণভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে, কাপল টু কাপল ভ্যারি করে যে কার জন্য কোনটা ঠিক, কার সাথে কোনটা অ্যালাইন্ড। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা যে তৈরি হচ্ছে এটা বাস্তব, এবং তার দুটো জায়গা হতে পারে। একটা হচ্ছে, এবং যেটা খুব বেশি পরিমাণে হয়, যে ছেলেটি এবং মেয়েটির মধ্যে কিছু সমস্যা সবার মধ্যেই থাকে, বাট দ্যাট ইজ ম্যানেজেবল। বাট যেটা এই শ্বশুরবাড়ি যাওয়ার প্রসঙ্গেই বলেছিলাম আমি এখানেও, যে একটি মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করবে, এটাই যথেষ্ট চ্যালেঞ্জিং। একটি মানুষ একটি গোটা পরিবারের 4-5 জনের সঙ্গে অ্যাডজাস্ট করবে, এটা ইম্পসিবল। হ্যাঁ, ব্যাপারটা দেখতে গেলে তো ইম্পসিবল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও তো মহিলাদেরকে শুনতে হচ্ছে যে আমাদের মা কাকিমা জেঠিমারা বেরিয়েছিল, তোরা পারছিস না কেন। একদমই একদমই। এবং এই জায়গা থেকেই আসে অনেক সময় বহু সমস্যা। বহু পরিবারে দেখা যায় যে ছেলেটি এবং মেয়েটি হয়তো অ্যাডজাস্ট করে থেকে যেতে পারতো, বাট মেয়েটি কিছুতেই ছেলেটির ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, এবং ছেলেটি বেরিয়ে গেলে সেটা নিয়ে বাড়িতে অশান্তি হবে, কারণ ছেলে কি করে বেরিয়ে গেল। কিন্তু মেয়ের পরিবার তো পরিবার নয়, মেয়ে বেরিয়ে আসতেই পারে তার বাবা মাকে ছেড়ে, কিন্তু ছেলে যেই বেরিয়ে আসতে চাইছে কি করে সে বেরিয়ে যেতে পারে? একদম। এই সমস্যার আজও কোনো সুরাহা না, এই সমস্যার আজও কোনো সুরাহা হয়নি, যদি একমাত্র both the parties are sensible enough and they co-create a space যেখানে আমরা আমাদের পরিবারের সাথে, দুটো পরিবারের সাথেই সুন্দর সম্পর্ক রাখবো, কিন্তু আমরা আমাদের স্পেস ক্রিয়েট করব, যেখানে ইট উইল বি আওয়ার স্পেস। এবং ডেফিনেটলি এবং যে কোনো মানুষের মধ্যে, ধরুন আমি যেটা ওই ভিডিওটাতে বলেছিলাম, আপনার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যদি কালকে থেকে আপনাকে গিয়ে থাকতে হয়, একদম বেস্ট ফ্রেন্ডের মাকে মা বলে ডাকতে হচ্ছে, আরে সম্ভব নাকি এটা? ইট ইজ বিউটিফুল ইন ওয়েস্টার্ন কালচার। তারা মাদার ইন লকে নাম ধরে ডাকে, ফাদার ইন লকে নাম ধরে ডাকে, কোনো দায় নেই তাকে মা বাবা বানানোর। দ্যাটস ব্রিলিয়েন্ট। কারণ তারা তো আমার মা বাবা নয়, আমি খামোখা তাদেরকে আমার মা বাবা করতে যাচ্ছি হয়। আমি বলছি আই হ্যাভ সিন ব্রিলিয়েন্ট রিলেশনশিপস ইন মাদার ইন ল এন্ড ডটার ইন ল। হয়তো সেই নিজের মায়ের সাথে অত ভালো সম্পর্ক নয় যতটা তার শাশুড়ির সাথে। দ্যাট ইজ something both the parties built, it is not by default. হ্যাঁ, এটা ডিফল্ট নয়। যে এটা একটা জায়গা অ্যাচিভ করতে হয়, যে জায়গায় গিয়ে একজন মহিলার মনে হচ্ছে আহা ও আমার মেয়ের মতো, মেয়েটির মনে হচ্ছে আহা উনি আমার মায়ের মতো। একদম। এটা ডিফল্ট নয় যে আমার বাই ডিফল্ট উনি আমার মা হয়ে গেলেন আজ থেকে, ও আমার মেয়ে হয়ে গেল আজ থেকে, এরকম হয় না। If you achieve that space, if you can co-create that space, that is also not a pressure. যদি সেটা অটোমেটিক্যালি হয়, দুটো মানুষ যদি সত্যি অতটা মিঙ্গল করতে পারে, হয়তো ম্যাচ করে গেল। আমি এরম সম্পর্ক জানি যেখানে মহিলারা আমি বলেছেন যে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওকে তো আমি দিনে 5 ঘন্টা দেখতে পাই, তার মধ্যে 4 ঘন্টা ঘুম হয়। আমার শাশুড়ির সাথেই আমি সময় কাটাই, তার সাথেই আমি ঘুরতে যাই, সিনেমা দেখতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই। সো কোনোটাই ভুল ঠিকের ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে এটা ডিফল্ট মেনে নেওয়া। এটা তৈরি করতে হয়, যদি দুজনে রেডি থাকে তৈরি করার জন্য, দেন ইট ক্যান বি ব্রিলিয়েন্ট। ইট ক্যানট কামস অ্যাজ সার্ভড, যে এই যে হয়ে গেল, বিয়ে হয়ে গেল মানেই কাল থেকে হয়ে গেল, এইটা সমস্যা, এই ভাবনাটা সমস্যা, ভীষণ সমস্যার বিষয়। তো এইভাবে আজকের জেনারেশন, বিশেষ করে জেনজিদের ক্ষেত্রে এই রিলেশনশিপ রিলেটেড প্রচুর আমরা নতুন টার্ম শুনছি। সেটা গ্যাস লাইটিং হতে পারে, সেটা ওয়ান নাইট স্ট্যান্ড হতে পারে, বা সেটা হয়তো এরকম বহু কিছু। তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? এখানে যারা 40+ যারা শুনছেন তাদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আই ভেরি মাচ প্রেফার ইট। ওয়াই? when it is gone with clarity with both the parties. One night stand এমন কিছু না যেটা আজকের জেনারেশন শুরু করেছে। ব্রেড ক্রামিং, সিচুয়েশনশিপ, সমস্ত ছিল, শুধু নামগুলো ছিল না। অ্যান্ড দ্য প্রবলেম ইজ, একজন ভাবছে আহা এ আমার সারা জীবনের সঙ্গে, আরেকজন ভাবছে আর আমি লুকিং ফর আ বেটার পারসন, পেলেই চলে যাবে। এখন লোকে এটা বলে দিচ্ছে আই এম বেঞ্চিং, ইউ, if I get somebody better I'll go. ক্ল্যারিটি থাকা ইজ অলওয়েজ বেটার। এমন তো নয় যে এই জেনারেশন এই রিলেশনশিপগুলো শুরু করেছে, এই রিলেশনশিপগুলো সারা জীবন ছিল। এই নামগুলো কেউ দেয়নি, এবং সেই জন্য কনফিউশন বেশি হতো। আজকের জেনারেশনে তো ডিভোর্সও বাড়ছে।
ডিভোর্স দেখো, আগেকার যে জেনারেশনে ডিভোর্স হতো না তার সবচেয়ে বড় কারণ একজন ডিপেন্ডেন্ট ছিল, ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল, তাকে জীবন চালানোর জন্য আরেকটা মানুষকে ডিপেন্ড করতে হতো। 40 বছর বয়সে গিয়ে যদি আমার হাজবেন্ড পরকিয়া করে আমি কি করব? আমি 40 বছর চাকরি খুঁজতে যাব? সম্ভব নয়। তুমি আমাদের গোটা জেনারেশন এটা মা বাবা মায়ের থেকে তো অবভিয়াসলি শুনে বড় হয়েছে, তোর দিকে তাকিয়ে বিয়েটাতে রয়ে গেলাম। হ্যাঁ, এখন অপশন আছে তাই ডিভোর্স বাড়ছে। ডিভোর্সের ইচ্ছেটা বরাবরই ছিল, ইচ্ছে উপায় ছিল না। থাকে। হ্যাঁ, এখন উপায় আছে তাই হচ্ছে। ব্যাপারটা এতটাই সহজ। এবার একটুখানি বয়স্ক মানুষদের নিয়ে আলোচনা করি। আজকের দিনে দাঁড়িয়ে বহু সন্তানরা বাইরে চলে যাচ্ছে, বাবা মায়েরা একা থাকছেন, এবং সবথেকে বড় বিষয়, হয়তো কোনো কারণে মোটামুটি হয়তো ভদ্রলোক বা ভদ্রমহিলার বয়স 55-60, একজন কোনো কারণে চলে গেলেন, তার সন্তান বাইরে থাকে। সেই পরিস্থিতিতে সেই মানে ভদ্রলোক বা ভদ্রমহিলা কিভাবে ম্যানেজ করবেন সিচুয়েশন? বেশ, খুব খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে বলি, বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের সেশনে সব থেকে অসুবিধে হয়, আমার ব্যক্তিগতভাবে, আমি আমার সিনিয়রদের কথা বা কালিগদের কথা জানি না, আমার ক্ষেত্রে যেটা হয়, বয়স্ক মানুষদের সব থেকে অসুবিধে হয় আমার অন্তত ওপেন আপ করতে। তার কারণ দে আর নট অ্যাওয়্যার অফ দেয়ার পেইন। তারা কষ্টতে, অসুবিধেতে এত অ্যাকাস্টমড হয়ে গেছেন যে এটা আবার বলার একটা বিষয় তারা মনে করেন না। আমি যখন বলি আচ্ছা এটা এটা আপনার অসুবিধে হয় না, এটাতে অসুবিধে হলে কি হবে বলো, এরকম ভাবেই তো চলতে হয়। হ্যাঁ, যদি আমি তাদের বলি যে কোথায় অসুবিধে বলুন, বেশিরভাগ সময় আমার কোনো অসুবিধে নেই। আমি গভীরে গেলে হয়তো দেখবো 20টি বিষয় আছে অসুবিধের মতো, কিন্তু they were never allowed to see their pain. মানে তারা এই সমস্যাগুলোর সঙ্গে একেবারে অভ্যস্ত হয়ে গেছে, এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এটা আবার বলার মতো বিষয় তারা মনে করেন। তারা তাদের কষ্টর কথাটাও শেয়ার করেন না। শেয়ার করার জন্য ফিল করতে হবে তো যে এটা আসলে একটা কষ্ট পাওয়ার বিষয়। তারা তো গিলতে শিখেছেন, মানে এইটা আমি কিন্তু একদম বলছি 60+, হ্যাঁ, তারা গিলতে শিখেছেন। স্পেশালি যারা হোম বাউন্ড, যারা বাড়ির মধ্যেই বড় হয়েছেন। এবং তার মধ্যে হয়তো এখানে অনেকে বলবেন যে না না আমার শাশুড়ি মোটেই ওরম না, ভীষণ নার্সিসিস্ট মহিলা, আমি এর মধ্যে যাচ্ছি না। আছে, অবশ্যই আছে। সমস্ত জেনারেশনে সমস্ত ধরনের চরিত্র রয়েছে, তাদের নিজস্ব ট্রমা রয়েছে, আমি সেটার ভিতরে যাচ্ছি না। কিন্তু আমি ইন জেনারেলি ওই আবার যেটা বেশি পাচ্ছি, যেটা সংখ্যায় বেশি দেখেছি, সেটার বেসিসে আজকে কথা বলছি। এবার সন্তান চলে গেছে, বাবা মা একা রয়ে গেছে, বা তার মধ্যে একজন চলে গেছে, এই পরিস্থিতিটা, এই জন্যেই আমি এই আগে যেটা বললাম যে সন্তান যাদের আছে দেখছে তো, কলকাতা শহরে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, এবং আপনি যদি হাউজিং কমপ্লেক্সগুলোতে দেখেন তাতে 50% একলা বয়স্ক মানুষের রয়েছেন। অনেক ক্ষেত্রে তারা নিঃসঙ্গতাতেও ভুগছেন, 100 বার নিঃসঙ্গতাতে ভুগছেন। এবং কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই মানুষটি, এই মহিলা যিনি সারা জীবন সংসারটি সামলেছেন, তিনি তো বাইরে গিয়ে সোশ্যালাইজ কি করে করতে হয় সেটা শেখেননি। তার তো বাড়িটাই জীবন ছিল। এবার হঠাৎ করে 60 বছর বয়সে এসে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তার সন্তান হয়ে গেছে, চলে গেছে। এবার 60 বছর বয়সে আমি যদি হঠাৎ করে তাকে বলতে শুরু করি তোমাকে একটু বাইরে যেতে হবে, একটু যাও গিয়ে অমুক জায়গায় আবৃত্তি করো, যাও তমুক জায়গায় শ্রুতি নাটক করো, আরে সে পারবে কি করে? সে তো একরকম ভাবে এত দিন কাটিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি এই ক্ষেত্রে দুটোই উপায়, ইদার এইভাবেই বাকি জীবনটা কাটানো, অথবা অ্যাকচুয়ালি এই বয়সে এসে বেরোনো। সেরকম হলে কারোর একটা সাহায্য নিয়ে, তার পার্টনার থাকলে দুজনে একসাথে যাও, বা কারোর সাহায্য নিয়ে প্রথমটা 2 দিন কেউ ইন্ট্রোডিউস কোথাও করিয়ে দিলে 3য় দিন থেকে নিজে যাওয়া যায়। তো একটু বেরোতে হবে, এবং এই ট্রেনিংটা প্রত্যেকের, মানে সোশ্যালি একটু অ্যাক্টিভ হতে হবে। এবং অনেক, এবার এর উল্টো দিকও আছে, অনেককে দেখেছি এটাও বলতে যে আমি বাড়ির থেকে বাইরে বেশি ভালো থাকি, বাড়িতে থাকলে তো দায়িত্ব, রান্নাটা করে দাও, শুধু অর্ডার করে আমাকে সবাই, বেরোলে অন্তত আমি মনে করি আই এক্সিস্ট। ইট ইজ জাস্ট অ্যাবাউট আ লিটল এফোর্ট। এখন যেহেতু একাকিত্ব সত্যিই বাড়ছে,
বহু অর্গানাইজেশন কিন্তু এগিয়ে আসছে, তারা অনেক কিছু অনুষ্ঠান অ্যারেঞ্জ করছে বয়স্ক মানুষদের নিয়ে। চাইলে আপনি বেরোতে পারেন। আমি জানি ইটস আ লং ট্রেনিং অফ 60 ইয়ার্স অফ বিং হোম বাউন্ড, একলা থাকা, একটু পুশ করতে হবে নিজেকে, কিন্তু ওই পুশটা করে একবার বেরিয়ে দেখুনই না, বাড়িতে একাই তো বসে আছেন, একদিন বেরিয়ে দেখুন, ভালো না লাগলে আর যাবেন না, হ্যাঁ, কিন্তু একটু বেরিয়ে দেখুন, একটু সোশ্যালি অ্যাক্টিভ হন এখন। এবং ডেফিনেটলি বিভিন্ন সংস্থা রয়েছে এখন, যেটা বয়স্ক মানুষেরা একা থাকলে তারা একটু খবর দিলেই দে সেন্ড আউট দ্য সাপোর্ট অ্যান্ড এভরিথিং। এই সংস্থাগুলোর ফোন নাম্বার নিয়ে রাখুন, কিপ ইট হ্যান্ডি আশেপাশে। একা থাকা খুব কঠিন নয় এখনকার দিনে দাঁড়িয়ে। সোশ্যাল সাপোর্ট যদি আমার মাথাটা আমি ঠিক করতে পারি, যদি আমি কন্টিনিউসলি ভাবি যে আহারে ওটা হলে ভালো হতো, আহারে সেটা হলে ভালো হতো, আমি কোথাও ভালো থাকবো না। আমি ফ্যামিলি থাকলে বলবো একটু একা থাকার সময় নেই, একা থাকলে বলবো আহা আমার সাথে কেউ কেন নেই। একটু নিজের মনটা ঠিক করলে, একটু নিজের মনটা নিজের ভেতরে সিনক্রোনাইজ করলে দুটোই হ্যান্ডেল করা যায় আমার মনে হয়। এই যে মানুষের এত সমস্যা নিয়ে প্রত্যেক দিন দীর্ঘক্ষণ ধরে ডিল করো, নিজের মধ্যে চাপ পড়ে না? এটা তো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম আমি যখন শুরু করেছিলাম, আমি তখন দিনে 2টো যদি আমার সেশন হতো, আমার মনে হতো আমি তারপরে আর 4 দিন কিছু করব না। এবং নিজের মধ্যে চাপের যে কথাটা বললে, আমি সত্যি বলছি, একটা সময় ছিল যখন প্রচুর কবিতা পড়তাম, গান শুনতাম, প্রচুর ইন্টারেস্টিং ছবি দেখতাম। এখন যেটা আমার সত্যি হয়েছে, এখন সেশনের পরে দিনে যেটুকু সময় পাই আমি প্রিয়দর্শন দেখি, শুধু প্রিয়দর্শন দেখি, টম অ্যান্ড জেরি দেখি। যেটুকু সময় আমি পাই আমাকে সেটুকু সময় একটু হাসতে হবে, একটু ভালো থাকতে হবে, যাতে করে আই ক্যান বি মাই বেস্ট সেলফ টু বি দ্য হোল্ডিং কন্টেনার ফর আদার্স, বিকজ দ্যাটস হোয়াট উই ডু। একটা অনুষ্ঠানের শেষের আগেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা আমার নিজের জন্য প্রশ্নটা রাখছি। সেটা হচ্ছে যে কোনো ঘটনা, সেটা যে কোনো ঘটনাই হতে পারে, যে কোনো মানুষের, সেটা চাকরি চলে যাওয়ার ঘটনা হতে পারে, সেটা খুব প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ঘটনা হতে পারে, সেটা বিচ্ছেদ হতে পারে, সেই যে একটা ভয়ঙ্কর কষ্ট, সেই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কী? খুব সুন্দর, খুব সুন্দর বললে। এবং আরো ইন্টারেস্টিং এটা যে তুমি এই 3টে জিনিসকে এক জায়গায় রাখলে। মানে সেটা যে কোনো সমস্যাই হতে পারে। এই 3টে বিষয় কিন্তু আসলে একই, যে কোনো কিছু যেটার সাথে আমার অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসা। আমি এখানে একটা কথা সবসময় বলি, আমরা ভাবি আমার সমস্যাটা, আমার দুঃখটা, আমার কষ্টটা কি করে ছোট হবে, সেটা কি করে সেই জায়গাটা আমরা ভুলে যাব। আসলে দুঃখ, প্রবলেম কখনো মিনিমাইজ হয় না। আমার জীবনটা দুঃখের থেকে বড় হয়। ধরুন এইটা যখন একটা খুব কঠিন ঘটনা ঘটে, তখন এইটা দুঃখ, সমস্যা, এইটাই আমার জীবন। আমি ভাবছি এটা কি করে ছোট হবে, জীবন আমার একই জায়গায় দাঁড়িয়ে, তাই জন্য আমি বেরোতে পারি না। আমার জীবনটা বড় করতে হবে, আমার জীবনটা এতটা বড় করতে হবে যে এইটা একটা কোণে পড়ে থাকবে, এটা চলে যাবে না, এটা হারিয়েও যাবে না, এটা থেকে যাবে। আমার জীবনটা উইল বি বিগার অ্যান্ড ব্রডার সো দ্যাট দিস সিমস স্মলার। আমার জীবনটা বড় করতে হবে। দুঃখের কথাই ভেবে যাব, এটা নিয়ে অনেক ভাবছি, অ্যানালাইজ করছি কী করে এখান থেকে বেরোনো যায়, কোনো দিন বেরোতে পারবেন না, এইটা আরও বাড়তে থাকবে। আমি টার্নিং আউট মোর, আমি যত টার্ন আউট করবো তত এটা বড় হবে। একটা খুব জাপানিজ প্রবাদ আছে যেখানে ওরা বলে যে উই ডোন্ট ডিসকাস গোস্ট, বিকজ আমাদের মনে হয় যদি আমরা ভূতের কথা বলি, the souls can listen to us, they get importance and they sit around, they stick around. Same is true for sorrow. যেটা নিয়ে দুঃখ, আপনি সেটা নিয়েই যদি ভাবেন, প্রচন্ড অ্যানালাইজ করছি, ভাবছি কি করে বেরিয়ে আসা যায়, ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট, জীবনটাকেও বড় করা ইম্পর্টেন্ট। জীবনটাকে আমার বড় করা এতটাই ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো তার পাশে থেকে যাবে, কিন্তু সেটাই আমার জীবন হয়ে থাকবে না। মাই লাইফ উইল গ্রো বিগার ওভার মাই প্রবলেম, মাই প্রবলেম ডোন্ট গেট স্মলার। এটা ধরো বাড়িতে একটা নতুন শোপিস আনলে, একটা নতুন ছবি আনলে, প্রথম কিছুদিন দেখবে খালি ওদিকে চোখ যায়, কিছুদিন পরে দেখবে তোমার যদি কেউ জিজ্ঞাসা করে তোর ঘরে কোন দেওয়ালে আছে রে ছবিটা, তুমি ভাববে আরে কোন দেওয়ালে যেন, কোন দেওয়ালে যেন, মনেই নেই।
দিস এক্স্যাক্টলি হ্যাপেন্স উইথ পেইন। আচ্ছা, প্রথমে যখন ঘটেছে ইট ইজ অলওয়েজ হার্মিং মি। আস্তে আস্তে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে ওটার সঙ্গে আমি অ্যাকাস্টমড হয়ে যাচ্ছি। ওটাই আমার জীবন হয়ে নেই, আমার সারাক্ষণ চোখটা ওই দিকেই যাচ্ছে। রিজলভ করা প্রয়োজন। ইট ইজ ইম্পর্টেন্ট টু ফিল, heal that, introspect that, but some people fall in the trap of introspection. ওটা নিয়েই ভেবে যাচ্ছি, কিছুতেই রিজলভ আউট করতে পারছি না। সেটারও একটা লিমিট আছে। আমি কতক্ষণ ইন্ট্রোস্পেক্ট করব, কতক্ষণ ওটা নিয়ে বসে থাকবো, এটার একটা লিমিট আছে। আই হ্যাভ টু গ্রো মাই লাইফ অ্যারাউন্ড ইট। অনেকেই বলেন এই প্রসঙ্গে, সারাদিন যা কাজ করছি সারাদিন চলে যাচ্ছে, রাত্রিবেলা যখন হচ্ছে, যখন আমি একটু নিজের মতো করে বসছি, তখন এই জিনিসগুলো বেশি বেশি করে মাথায় আসছে। এক্ষেত্রে আমি একটা কথা সবসময় সবাইকে বলি যে আপনি ভাবুন আপনি দিনে কি কি করেন। অ্যাভারেজ একজন মহিলার জীবনই ধরছি, অফিস যেতে হয়, বাচ্চাকে দেখতে হয়, বাড়ির লোকের কাজ করতে হয়, অমুকটা করতে হয়, তো এই সব কটা আমাকে করতে হয়। আমি কোনটা আনন্দ করে করি? আমি এটাকে বলি প্রেশার পয়েন্টস অ্যান্ড প্লেজার পয়েন্টস। আমরা শুধু প্রেশার পয়েন্টসে জীবনে থাকি, মানে ইট ইজ লাইক আমার খুব খিদে পেয়েছে কিন্তু আমি খাচ্ছি না, দিয়ে বলছি খিদেটা কেন যাচ্ছে না। আমার খুব খারাপ লাগছে কিন্তু আমি ভালো লাগার জন্য কিছু করছি না, কিন্তু বলছি কেন ভালো লাগছে না। আরে ভালো লাগবে কি করে, করছিটা কি ভালো লাগার জন্য? যেই যদি আমি বলি যে আমার ভালো লাগছে না, ভালো লাগার মতো তো কিছু করতে হবে। খিদে পেলে খেতে হবে, খিদে পাচ্ছি না, খিদে পাচ্ছি, রোজ যদি আমি বলি আমার খিদে পাচ্ছে, আমি না খাই, তো খিদে কোথায় যাবে? আর আজকের দিনে দাঁড়িয়ে একটা সব থেকে বড় সমস্যা, ভাল লাগছে না। ভাল লাগছে না তো অবশ্যই, এবং ইট ইজ ঠিক আছে, ভাল লাগছে না মাঝে মাঝে বলা ভালো। আমার তো, আমি নিজে বলি ভাল লাগছে, ভেরি হেলদি, ঠিক আছে। এটা বলে কিছুক্ষণের জন্য আমাদের একটু ব্রিজি লাগে যে হ্যাঁ ঠিক আছে এবার চলো, ভাল লাগছে না বলেই কিন্তু আপনি পরের কাজটা করতে যাবেন। ওই ভাল লাগছে না একটা এয়ারের মতন কাজ করে, ধুর কিছু ভাল লাগছে না, ঠিক আছে চল নেক্সট কাজটা দেখি কি আছে। অনুষ্ঠান শেষে একদম বলো এটাই, এই যে সারাদিন আমরা বলছি কম বেশি 1000 বার ভাল লাগছে না, ভাল লাগছে না, ভালো লাগার জন্য দর্শকদের উদ্দেশ্যে তোমার 3টে কি সলিউশন থাকবে? বেশ দারুণ ব্যাপার। 3টের দরকার নেই, দর্শকদের এটাই বলবো যে জীবনে প্লেজার পয়েন্ট ইন্ট্রোডিউস করুন। সারাদিন সবটাই করতে হয় বলে করেন তো অবশ্যই দিনের শেষে এক্সস্টেড লাগবে। দিনে 1 ঘন্টা 15 মিনিট, যার যতটা পসিবল, শুধু নিজের জন্য ভালো লাগার জন্য কাজ করুন। আমার 10টা প্রেশার পয়েন্ট থাকলে একটা যেন দিনে প্লেজার পয়েন্টও থাকে। দেখবেন এই যে একটা গার্ডারকে টানতে টানতে ছেড়ে যায়, একটু যদি আলগা দেন না, আবার ওটাকে টানতে পারবেন। আপনি তো শুধুই টানছেন, রোজ টানছেন, একটু ছাড় দিন, তাহলে দেখবেন আবার অনেকটা লম্বা দৌড়াতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকের এই আলোচনা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো। এরকম আরও কোন কোন নতুন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চান অবশ্যই আমাদের জানাবেন। আর মনের যদি কখনো মনে হয় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে বা মানসিক স্বাস্থ্য একেবারেই ঠিক নেই, অবশ্যই কিন্তু আপনারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ম্যাডামের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। টিম আক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।